আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সকলেই জানো যে আমরা বার্ষিক মূল্যায়নের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছি, কারণ পরীক্ষা কিন্তু আমাদের খুব অল্প সময় বাকি। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো বিজ্ঞান অনুশীলনী বইয়ের কৃষি ও পরিবেশ অধ্যায়টি আমরা পড়বো। 80 থেকে 82 পৃষ্ঠে আমাদের কিছু মূল্যায়ন রয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম সেশন, হ্যাঁ। তো প্রথম প্রশ্ন হলো, তোমরা কি হরিপদ কাপালির নাম শুনেছো কিনা? তো হরিপদ কাপালি আসলে এটা কে, দেখো। বলছে হ্যাঁ, আমরা হরিপদ কাপালির নাম শুনেছি। তিনি ছিলেন ঝিনাইদহ জেলার আসাননগর গ্রামের একজন প্রবীণ কৃষক। আচ্ছা, তো এর পরের প্রশ্ন হলো যে আমরা হরিপদ কাপালি কিভাবে নতুন জাতের উচ্চ ফলনশীল ধান আবিষ্কার করেছিলেন। তো বলল যে ঝিনাইদহ জেলা সদর থেকে কয়েক কিলোমিটার দূরে আসাননগর গ্রামের বেশিরভাগ মানুষেরই পেশা কৃষি, অর্থাৎ ধানের চাষাবাদ। হরিপদ কাপালি একজন অভিজ্ঞ কৃষক। 1992 সালে কোনো একদিন ধানের যত্ন নিতে জমিতে যান হরিপদ। এমন সময় তার নজরে আসে একটি ভিন্ন জাতের গাছে। এগুলো জমি এত জাতের ধানের মধ্যে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে গাছটি। হরিপদ কাপালি আগ্রহ ভরে দেখলেন, বুঝতে চাইলেন ভিন্ন জাতের আগন্তুক গাছটি কে। গাছটি তার আগাছা মনে হলো না, রেখে দিলেন, যত্ন দিলেন। কিছুদিন পর দেখা গেল গাছটি আরো বেড়ে উঠেছে, মোটা তাজা হয়েছে। সেটির বাইল, আঞ্চলিক ভাষায় ধানের গুচ্ছকে বাইল বলা হয়। কিছুদিন পর ধান আসে। হরিপদ লক্ষ্য করলো যে অন্য জাতের তুলনায় অনেক বেশি ধান হয়েছে নতুন জাতের তিনটি বাইলে। তো হরিপদ সেগুলো নিয়ে বাড়িতে যায়, অনেক যত্ন করে, ধানগুলোকে বীজ হিসেবে তৈরি করে। পরীক্ষামূলকভাবে আবার সেগুলো তার চাষের জমির এক কোণায় আলাদা রোপণ করে। নির্দিষ্ট সময় পর নতুন জাতের সংসারে ধান আসে প্রচুর। দৈর্ঘ্য বেশ উঁচু, উৎপাদন বেশি, রোগবালাই কম, খরচও কম। এ ব্যাপারে হরিণপথ অনেক বেশি পরিমাণে বীজ, চাষাবাদ এবং উৎপাদনের নাম হিন্দি আগন্তুক ধানের 1994 সালে আসন্ন গ্রামে ছড়িয়ে আরো কিছু গ্রামে বিস্তার লাভ করে এই ধান। যেহেতু হরিপদ কাপালি আবিষ্কারক, তাই গ্রামবাসীর নাম দিল হরিধান। তো অনেক মজার একটা কাহিনী। তো পরের প্রশ্নটা কি, দেখো। তোমাদের ক্লাসে এমন কোনো শিক্ষার্থী আছে কি যার বাবা কোনো না কোনো কৃষিকাজের সাথে যুক্ত? তাহলে তার কাছ থেকে তার কৃষিকাজের অভিজ্ঞতা শুনে নিতে পারো। কিভাবে বীজ বাছাই করা হয়, কিভাবে দুর্বল বা অসুস্থ উদ্ভিদকে সারিয়ে ফেলা হয়, সুস্থ উদ্ভিদকে বাঁচিয়ে রাখা হয়, তা বর্ণনা করতে বললো। তো আমাদের কি কি কাজ লাগবে, দেখো। তো কাজের উদ্দেশ্য তো বুঝে গেল, কাজের ধরন, একক কাজ। তো আমাদের যেটা লাগবে সেটা হলো যে কৃষি খাতে এখানে নতুন জাত কিভাবে তৈরি হয়। নতুন জাত তৈরিতে বিজ্ঞানীরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো কৃত্রিম নির্বাচন, মিউটেশন ব্রিডিং, মাস সিলেকশন, সংকরায়ন, পলিপ্লয়েডি, বিশুদ্ধ লাইন নির্বাচন। তো এর মধ্যে কিছু ধাপ আছে। কি ধাপ? একটা ধাপ হলো কোন জাতের বৈশিষ্ট্য প্রবেশ করা হবে তা সংগ্রহ করা, উদ্ভিদ নির্বাচন করা, নির্বাচিত পিতৃ ও মাতৃ উদ্ভিদের মধ্যে ক্রস হাইব্রিডাইজেশন, উচ্চতর রিকম্বিনেন্ট নির্বাচন এবং পরীক্ষা। তো ফসলের জাত বেশি টিকে থাকার মাধ্যমটা কি? বলছে প্রকৃতিতে যে কোনো জীবের টিকে থাকার মূলে রয়েছে তার অভিযোজন। অভিযোজন মানে কি? হ্যাঁ, একটা প্রশ্ন। অভিযোজন হলো নির্দিষ্ট স্থানে বসবাসের জন্য জীবদের অর্জিত বৈশিষ্ট্যাবলী। বৈশিষ্ট্যগুলো বিবর্তনের গতি দ্বারায় জিন মিউটেশন বা পরিবেশের পরিবর্তনের মাধ্যমে অর্জিত হয় এবং বংশ পরস্পর সঞ্চারিত হয়ে জীবগোষ্ঠীতে সুস্পষ্ট হয়, যার ফলে জীব সম্প্রদায় প্রতিকূল পরিবেশে নিজেকে অভিযোজিত করতে সমর্থ হয়। ফসলের ক্ষেত্রে যে ফসলটি নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারবে বা অভিযোজিত হতে পারবে সেই তত বেশি টিকে থাকতে পারবে। অর্থাৎ কোন ধরনের ফসলের জাত বেশি থাকবে তা নির্ধারিত হয় অভিযোজনের মাধ্যমে। তো এখন প্রশ্ন হলো, হরিধান উৎপাদনের ঘটনার সাথে মানুষের সভ্যতার শুরুর দিকে কৃষিকাজে উৎপাদনে কোনো মিল দেখতে পাচ্ছ কি? আচ্ছা, তো এখানে বললো যে হ্যাঁ, হরিপদের ঘটনার সাথে একটা মিল দেখতে পাওয়া যায় সভ্যতার শুরুর দিকে। সভ্যতার শুরুর দিকে কৃষিকাজকে কেন্দ্র করে পরিবার ও সমাজ গঠনের সূচনা হয়েছিল। কৃষিকাজ করার আগে মানুষ পশু পাখিকে শিকার করত, গাছের ফলমূল আরোহণ করে খাদ্য সংগ্রহ করত। মানুষ ফলমূল আহরণ ও শিকার করার মাধ্যমে প্রকৃতি, পরিবেশ এবং পরিবেশের ঘটনা পর্যবেক্ষণ সুযোগ পেয়েছিল। তো পরিবেশে বিভিন্ন ঘটনা ও এদের পারস্পরিক সম্পর্ক
নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ হতো গুহায় বসবাসকারী মায়েদের, কারণ তাদের বাইরে বেরোতে তেমন প্রয়োজন হতো না। তারা দেখলো ফল খেয়ে বীজ যেখানে ফেলে দিচ্ছেন ওখানে ফল গাছ জন্মাচ্ছে। বুদ্ধিমতী নারী সবচেয়ে সুস্বাদু ফলটির বীজ রাখলেন, যত্ন করে মাটিতে পুঁতে দিলেন, চারা গজাতে বড় করলেন, একসময় ফল পেলেন। এভাবে নারীরা প্রথম কৃষি সূচনা করেছিল। হরিপদ কাপালি হরিধান উদ্ভাবনের ক্ষেত্রেও দেখা যায়, তিনি তার ক্ষেত্রে হরিধান লাগিয়ে, এই যে একটু আগে আমরা যে ঘটনাটা আবিষ্কার করলাম যে কিভাবে ধানটি আবিষ্কার হয়েছে, তোমরা ভিডিওর প্রথমে দেখতে পেয়েছিলে যে বীজ আলাদা করা, নতুন করে লাগানো, অনেক বেশি ফলন পাওয়া, এভাবে হরিধান আবিষ্কার করে। সে সময় বলা যায় হরিপদ কাপালি ও হরিধান উৎপাদন আর সভ্যতার শুরুর দিকে কৃষিকাজ একই জীবন্ত একটি যেন প্রতিচ্ছবি, একটা একটার প্রতিচ্ছবি। আচ্ছা, এরপরে কি বলো দেখো, তোমাদের ক্লাসে এমন কোনো শিক্ষার্থী আছে কি যার কৃষিকাজে যুক্ত? আচ্ছা, এটা কিন্তু আমরা একটু আগে দেখলাম। প্রশ্ন কি বলছে, কিভাবে বীজ বাছাই হয়, কিভাবে দুর্বল বা অসুস্থ উদ্ভিদকে সারিয়ে ফেলা হয় এবং সুস্থ উদ্ভিদকে বাঁচিয়ে রাখা যায়, তার অভিজ্ঞতা। তো কিভাবে বীজ বাছাই করা হয়, কি কি বিষয় খেয়াল রাখতে হবে? প্রথম বিষয় হলো উজ্জ্বল, সুন্দর, সতেজ, স্বাভাবিক রঙের হতে হবে। বীজ পুষ্ট ও বড় দানা সম্পন্ন হতে হবে। বীজ পোকামাকড় ও রোগমুক্ত হতে হবে। বীজের আর্দ্রতা সর্বোচ্চ 10 থেকে 12% হতে হবে। বীজের অঙ্কুরোদগম ক্ষমতা 70 থেকে 85%-এর উপরে হতে হবে। আচ্ছা, এরপর প্রশ্ন হলো কিভাবে দুর্বল বা অশুদ্ধ উদ্ভিদকে সারিয়ে ফেলা হয়। জমিতে নির্দিষ্ট ফসলের বীজ উৎপাদনের সময় নির্বাচিত ফসল চাষের ক্ষেত্রে যদি অসুস্থ বা দুর্বল উদ্ভিদ দেখা যায়, তাহলে তাকে মূল সহ তুলে ফেলতে হবে। এই প্রক্রিয়াকে বলা হয় রোগিং। কিভাবে সুস্থ উদ্ভিদকে বাঁচিয়ে রাখা যায়? সুস্থ উদ্ভিদকে বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হচ্ছে পরিচর্যা। সঠিক ও যথাযথ পরিচর্যার মাধ্যমে সুস্থ উদ্ভিদ বেঁচে থাকে এবং কাঙ্ক্ষিত ফলন দেয়। নিচে কয়েকটি পরিচর্যার ধরন উল্লেখ করা হলো, দেখো কি কি ধরন দেওয়া হয়েছে। সুষম মাত্রায় সার প্রয়োগ করা, প্রয়োজন মতো সেচ দেওয়া, আগাছা পরিষ্কার করা, সারের উপর উপরি প্রয়োগ করা, জৈব সার প্রয়োগ, বৃষ্টির পানি বা সেচের পানি জমে নিষ্কাশন ব্যবস্থা করা, রোগ ও পোকা দমন করা। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো যে কৃষিকাজের ক্ষেত্রে মানুষ নির্দিষ্ট উদ্দেশ্যে জাত বাছাই করে সুবিধাজনক ফসল চাষ করছে। এখন যে মানুষ এরকম বাছাই না করে কোনো রকম সিদ্ধান্ত না নেন, তাহলে কোন একটি প্রাকৃতিক সিস্টেম এখন উদ্ভিদ টিকে থাকবে, এখন উদ্ভিদ টিকে থাকবে না, সেটা কিভাবে নির্ধারিত হবে? আচ্ছা, তো এটা নির্ভর করে দুটা জিনিসের উপরে। একটা হলো প্রতিকূল সহিংসতা। আচ্ছা, স্থান ভেদে কোনো কোনো ফসলের জাত অতিবৃষ্টি, খরা ইত্যাদি প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে টিকে থাকে। যেমন মরু অঞ্চলে তীব্র তাপদাহ ও প্রচন্ড শীত উপেক্ষা করে পরিমল শাক, খেজুর, শতমূলী উদ্ভিদ টিকে আছে। তোমরা জানো প্রচন্ড তখন কোনো পানি পাওয়া যায় না, তাও ওরা টিকে আছে। কিন্তু যদি ম্যানগ্রোভ বনাঞ্চলে রোপণ করা হতো তাহলে এগুলো টিকতে পারতো না। তারপরে কি অধিক অভিযোজন ক্ষমতা, বলছে নির্বাচিত ফসলের জাত ছাড়া অন্য কোনো উদ্ভিদ যদি প্রাকৃতিক পরিবেশে চাষ করা হয় এবং ওই উদ্ভিদের অভিযোজন ক্ষমতা কম থাকে, তবে ওই উদ্ভিদ টিকতে পারে না। যেমন উপকূলীয় লবণাক্ত সহিষ্ণু জাতীয় ফসল যদি পাহাড়ি অঞ্চলে চাষ করা হয়, তো লবণাক্ত সহিষ্ণু পাহাড়টি টিকে থাকতে পারবে না। তাহলে আমাদের বুঝতে হবে যে আমরা কোন প্রজাতির গাছ কোথায়, তার নির্দিষ্ট ব্যাপার স্যাপার আছে। ম্যানগ্রোভ অঞ্চলের গাছ লবণাক্ত মাটিতে নেওয়া যাবে না। হ্যাঁ, মানে এক একটার ক্ষেত্রে এক একটার পরিবেশের কিছু প্রভাব রয়েছে। এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি কোন উদ্ভিদ টিকবে আর কোনটি টিকবে না। তো এই হলো আমাদের আজকের প্রশ্ন। তো আশা করি তোমরা আমাদের প্রশ্নগুলি বুঝতে পেরেছো। তো এখানে আমরা সেশন 1 নিয়ে আলোচনা করেছি। এই চ্যাপ্টারে আরো কিছু প্রশ্ন রয়েছে। পরবর্তী ক্লাসগুলোতে আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব।